Big Bagali presents Twist. Short stories with a twist. ছোটবেলার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। চাকুরিজীবী কর্মব্যস্ত বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার জন্য ছোটবেলার বেশিরভাগ সময়টাই দাদুর কাছে মানুষ হই। দাদুর নাম ছিল রিতজেগা কুরাই। খুব আমোদে আর হাসি খুশি মানুষ ছিলেন দাদু। দাদু কিন্তু ভারতীয় ছিলেন না। আমি জন্মাবার কিছু বছর আগে বাবা কর্মসূত্রে জাপানে ছিলেন। সেখানেই রিতজেগা দাদু বাবার কাছে কাজে নিযুক্ত হন। দাদুর পরিবারের কেউ ছিল না বলে বাবা ভারতে ফিরে আসার সময় ওনাকেও সঙ্গে করে নিয়ে আসেন। ব্যাস, সেই থেকেই রিতজেগা দাদু আমাদের পরিবারের একজন হয়ে যান, আর আমার কাছে হয়ে যান রাত জাগা দাদু। কতদিন রাতের পর রাত নিজে জেগে আমাকে ঘুম পাড়িয়েছেন, পাহারা দিয়েছেন, তার হিসাব নেই। যখন আমার 4 বছর বয়স তখন আন্তরিক হয়েছিল, প্রায় মরমর অবস্থা। এদিকে বাবা তখন সরকারি কাজে বাইরে। রাত জাগা দাদুই তখন আমাকে নিয়ে হাসপাতালে ছোটেন। মা তো কেঁদে কেঁদেই অস্থির। মনে আছে, সারা রাত হাসপাতালের বাইরে হনুমানজির মন্দিরের সামনে ঠায় দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন দাদু। আমি সুস্থ হয়ে ওঠার পর আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই মন্দিরে পুজোও দিয়ে আসেন। হেসে বলেছিলেন, হনুমানজি খুব সাইকিও আছেন। সেই রাত জাগা দাদু আমার 7 বছর বয়সে মারা যান। এখনো মনে পড়ে, খুব কেঁদেছিলাম সেদিন। সেদিন শুধু আমি না, বাবা মা এমনকি আমাদের পোষা কুকুর কেনভিও খুব কেঁদেছিল। তখন বুঝতে পারিনি। পরে বাবা বলেছিলেন দাদুর ক্যান্সার ছিল, লাস্ট স্টেজ। সেই জন্যই তার বাড়ির লোকজন তাকে ছেড়ে চলে যায়। দাদুর কাছে 1 বছর সময় ছিল মাত্র, কিন্তু দাদু আমাদের সাথে প্রায় 10 বছর থেকে যান। ঈশ্বরের চমৎকার বোধহয় একেই বলে। কিন্তু এরপরও আরেকটা চমৎকার হয়েছিল। আমি তখন বিএসসি কমপ্লিট করে মাস্টার্স করার জন্য চেন্নাইতে ছিলাম, এক দূর সম্পর্কের মামাতো দাদার বাড়ি পেইং গেস্ট হিসেবে। তখন শীতকাল, ঠান্ডাও ভালোই পড়েছিল। ছোট থেকেই আমার আবার ঠান্ডার ধাত। শনিবার ছিল সেদিন। ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে দেখি মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। হঠাৎ করেই কেমন কাঁপুনি দিয়ে জ্বর এলো। ব্যাস, ঘন্টা খানেকের মধ্যেই একদম বিছানায় ধরাশায়ী। উঠে যে ওষুধ বার করে খাবো সেটুকুও গায়ে জোর অবশিষ্ট নেই। তখন পুরো বাড়িতে আমি সম্পূর্ণ একা। মামাতো দাদা তার স্ত্রীর সাথে শ্বশুর বাড়ি গেছে দিন 7 জন্য, কালকের আগে ফিরবে না। মনে দুশ্চিন্তার পরিমাণ বাড়তে লাগলো। শোয়ার আগে থার্মোমিটারটা পাশে নিয়ে শুয়েছিলাম। কোনো মতে সেটা মুখে পুরলাম। কিছুক্ষণ পর পিপ পিপ আওয়াজ শুনে বার করে দেখি 105 ডিগ্রি জ্বর। মাথাটা আবার একবার চক্কর দিয়ে উঠল। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। খাটের পাশেই টেবিলে বোতল রাখা আছে, কিন্তু গায়ে আর যেন 1 ফোঁটাও জোর নেই। জ্বরের ধাক্কায় চোখ দুটো প্রায় বুজে এলো। ঘুম ঘুম চোখে বাবা মা, তারপর রাত জাগা দাদুর মুখখানা ভেসে উঠল। চোখ বন্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে একবার যেন মনে হলো কে একটা যেন খুব জোরে আমাকে শক্ত করে চেপে ধরল। প্রচণ্ড জ্বরের ঘোরেও বেশ বুঝতে পারলাম হাতটা বেশ শক্তিশালী আর বরফের মতো ঠান্ডা। তারপর অজ্ঞান হয়ে যায়। স্বপ্নে দেখি রাত জাগা দাদু আমার ঠিক মাথার পাশে বসে আমাকে শক্ত করে চেপে ধরে আছে। প্রথমে জল খাইয়ে দিল, তারপর 1 বাটি মুড়ি ধুয়ে চিনি আর জল মিশিয়ে খাইয়ে দিল। আমি কিছুতেই খাবো না, মুখে কিচ্ছু দেওয়ার ইচ্ছে নেই। দাদু অনেকক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে দিল। তারপর আলমারি থেকে ওষুধ বার করে খাইয়ে দিল। আমি চুপচাপ বাধ্য ছেলের মতো সব খেয়ে নিলাম। দাদু আমাকে বিছানায় শুইয়ে দিল। আমার ঘরে ঠাকুর রাখার ছোট্ট জায়গায় একটা হনুমানজির মূর্তি ছিল। দাদু সেদিকে তাকিয়ে
হালকা হেসে আমার কানে কানে বলল, হনুমানজি খুব সাইকিও আছেন, তোমার কিছু হবে না। জ্ঞান যখন ফিরল, দেখি মামাতো দাদা চিন্তাগ্রস্ত মুখে খাটের পাশে বসে আছে। তার পাশে একজন ডাক্তার। আমার জ্ঞান ফিরতেই দাদা বুকে বল পেল। ডাক্তার কিছুক্ষণ চেক আপ করে হাসি মুখে বললেন, ইয়াংম্যান, চিন্তার কোনো ব্যাপার নেই, ভাইরাল ফিভার। তোমার তো শুনলাম ছোট থেকেই ঠান্ডার ধাত। জ্বরটা ভালোই এসেছিল, তবে ঠিক সময় মতো খাবার আর ওষুধ পেটে পড়ায় তেমন কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়নি। জ্বরের মাত্রাটা বেশি হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলে। ভাগ্যিস কষ্ট করে সময় মতো খাবারটা আর ওষুধটা খেয়েছিলে। আমি অবাক হয়ে টেবিলের দিকে তাকালাম। সেখানে এঁঠো বাটি চামচ তখনও রাখা, তার পাশে জলের বোতল, ওষুধের খোলা প্যাকেট। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কাল রাতের স্বপ্নটা তবে স্বপ্ন ছিল না, রাত জাগা দাদু সত্যি এসেছিল। এর বেশ কয়েক বছর পরে আমি জাপানিজ শেখার সময় জানতে পারি সাইকিও মানে সবচেয়ে শক্তিশালী। হনুমানজি তো সাইকিও ছিলেনই, তবে আমার রাত জাগা দাদুও কম সাইকিও ছিলেন না। শুনছিলেন নীল রাহাল লেখা গল্প রাত জাগা।